প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 16ই অক্টোবর, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আমাদের সাথে কারিগরি সহযোগিতায় বরাবরের মতোই আছেন বিরিতা। তিনি আমাদের সাথে আসবেন দর্শকের প্রশ্ন নিয়ে অথবা যখন দরকার হবে। আজ আমাদের সাথে আছেন মাহবুব সিদ্দিক, সিইও, মেটা ইনফোটেক। ক্যারিয়ার প্রশিক্ষণে 15 বছরের অভিজ্ঞতা ওনার। আপনারা আগেও তার তথ্যমূলক আলোচনা শুনেছেন। আজ তিনি কথা বলবেন প্রযুক্তি শিল্প, শিল্পের বর্তমান অবস্থা, ক্যারিয়ারের উন্নয়ন এসব নিয়ে। প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুকে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো NY.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি মাহবুব সিদ্দিকের কাছে। মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, থ্যাংক ইউ ফরিদা আপা। গুড টু বি হিয়ার। আহ, আপনি আগেও ছিলেন আমাদের সাথে, আবার আসছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরা তো অনেক কিছু আপনার কাছে জানতে চাবে, অপেক্ষা করছে। তো আপনার প্রতিষ্ঠান হচ্ছে মেটা ইনফোটেক। তো জি। এটা কেমন চলছে এই বর্তমান প্রেক্ষাপটে? এখন আমি তো আইটি প্রশিক্ষণে, আমি আসলে আইটিতে আছি প্রায় 20 বছরের সময় ধরে। আমি আইটি প্রশিক্ষণেও আছি লং টাইম। এখন আমি যেটা বলবো যে ট্রেনিং ডেফিনেটলি এখন ট্রেনিং ইনস্টিটিউশন বা আমরা যারা বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড স্কিল বিল্ডিং এর সাথে জড়িত, আম, এখন যেহেতু নতুন টেকনোলজি আসতেছে, আমরা এখন অলওয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনছি, আমরা এখন অ্যাজাইলের কথা শুনছি, আমরা এখন ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি। যার ফলে নতুন টেকনোলজির মাত্রা যোগ হচ্ছে এবং আপনি দেখবেন যে আমাদের এখানে কি বলে কমিউনিটিতেও বা যারা এখান থেকে কলেজ গ্রাজুয়েশন করছে তাদের জন্য কিন্তু নতুন যে স্কিল সেটগুলো দরকার, সেই স্কিল সেটগুলোকে আমরা বিল্ড করতে যাচ্ছি। যার ফলে আমরা অবশ্যই এমআইটিতে আমরা অনেক বিজি, আমরা বিভিন্ন নতুন প্রোগ্রাম নিয়ে কাজ করছি এর ভিতরে। এবং আম, আম, মানে আমরা খুবই হ্যাপি এই টাইম ফ্রেম যখন পৃথিবীতে নিউ স্কিল সেটের দরকার পড়বে। এখানে আপনি যদি দেখেন আম, বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে ধরনের সার্ভে করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে বাই 2030 অলমোস্ট 50% যারা এখন কর্মজীবনে আছে তাদেরকে রিস্কিলিং করতে হবে, বিশেষ করে আইটিতে, বিশেষ করে সব কোম্পানিতে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যাজাইল নিয়ে কথা বলতেছে। তো সেদিক থেকে আমরা অনেক ভালো করতেছি এবং আমরা অনেক হ্যাপি যে আমাদের কমিউনিটিতে অনেককে আমরা হেল্প করতে পারতেছি এই ক্যারিয়ার বিল্ডিং এর এবং নতুন ক্যারিয়ারেতে ইন করার জন্য। আপনি মিউটে আছেন, কথা শোনা যাচ্ছে না। সরি। তো আপনি তো বললেন যে বর্তমান প্রযুক্তি প্রতিদিনই নিত্য নতুন আসছে। আপনারা সেইটার উপর সবাই স্কিল আনার জন্য ব্যবস্থা করছেন। তো এই যে বর্তমানে প্রযুক্তি শিল্প, এটা আসলে কি অবস্থায় আছে? মানে বিশেষ করে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা কর্মসংস্থানের ক্ষেত্রটা কিরকম চলছে, একটু যদি বলতেন আমাদেরকে। অবশ্যই, খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি যে যেহেতু আমরা এই প্রফেশনে আছি এবং যেহেতু আইটি নিয়ে আমরা কাজ করি, আমরা ইদানিং অলওয়েজ একটা কনসার্ন শুনতে পারি এবং দেখবেন যে আমরা পলিটিক্যালি ক্ষেত্রেও, যেমন H1B নিয়ে কথা হচ্ছে, এখানে টেকনোলজি নিয়ে কথা হচ্ছে। যার ফলে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে, আবার যারা আমরা আমরা যারা লং টাইম জবে আছি, তাদের জন্য তাদের মধ্যেও এক ধরনের আম, কি বলে মানে আনসার্টেইনিটি দেখা যাচ্ছে। অনেকেই তাদের কাজ নিয়ে চিন্তিত। তারপরে যদি আসলে আমরা যদি সঠিক নাম্বারটা যদি আমরা দেখতে যাই, রাইট, এখনো যদি আপনি দেখেন আমাদের আম, অগাস্টের আনএমপ্লয়মেন্ট রেট আসছে কিন্তু 4.3%। এখনো কিন্তু হিস্টোরিক্যালি আনএমপ্লয়মেন্ট রেট অনেক কম। এবং আমরা যদি আইটি ক্ষেত্রের কথা বলি, আইটি ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেট লেস দেন 3%। মানে রেগুলার আনএমপ্লয়মেন্টের চেয়ে আইটিতে জবের পরিমাণ অনেক বেশি।
তবে এখন তারপরে যেটা হচ্ছে, যেহেতু টেকনোলজি শিফট হচ্ছে, এবং আরেকটা যেটা হয়েছে যে আসলে লাস্ট সিন্স দ্য প্যান্ডেমিক মার্কেটে অনেক ধরনের চেঞ্জ আসছে। অনেক কোম্পানিতে তারা হয়তো বা তারা বিজনেস ভাবে আনসার্টিনিটির ভিতরে যাচ্ছে। সেটা আমরা টেকনোলজি কোম্পানিগুলোর কথা যদি বলি, ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর কথা যদি বলি, এমনকি হেলথ কেয়ারের কথা যদি বলি, তার ফলে যেখানে উম, হয়তো অনেক লেস হায়ারিং হচ্ছে। আবার আহ, আমি বলবো না যে জব মার্কেট আসলে আইটির জন্য জব মার্কেট খারাপ। আমি মনে করি যে আইটির জব মার্কেট এখনো ভালো। এখানে হয়তো বা আমরা যেটা স্ট্রাগল করতেছে আমাদের অনেকেই, সেটা হতেছে যে আমি যেটাকে বলি স্কিল গ্যাপ। এখানে এই মুহূর্তে মার্কেট চাচ্ছে মোর অ্যাজাইল বেসড প্রজেক্ট। আমি রিসেন্টলি একটা সার্ভে দেখছি যেখানে 89% আমেরিকান কর্পোরেশন যারা সফটওয়্যার ডেভেলপ করতেছে তারা অ্যাজাইলে ট্রান্সফার হয়েছে। বাট দেখা যাচ্ছে কি যে আমাদের কমিউনিটিতে বা আমাদের যারা লং টাইম আইটিতে আছে, তারা কিন্তু আসলে তাদের স্কিল সেটটা ওইভাবে আপগ্রেড করা হয় নাই। হ্যাঁ, যার এখানে ফলে একটু সেখানে থামাই আপনাকে। হতে পারে। তো অবশ্যই। আপনাদের আইটি ক্ষেত্রে কি এই যে রিসেন্ট যেটা হচ্ছে এআই, এটা কি একটু হুমকি? খুব, এটা এটা কি? আসলে আমরা যদি আসলে বলি একটা কথা, আম, সেটা হচ্ছে কি এআই কিন্তু এখনো ভেরি বিগিনিং স্টেজে আছে। হ্যাঁ, তো এআই, আমি মনে করি এবং রিসার্চ যেটা বলে এআই এই মুহূর্তে আসলে এআই আমাদের জন্য এনহ্যান্সমেন্ট ইন এ ওয়ে। তবে হুমকির কথা যেখানে আমরা বলতেছি অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে আমরা আসলে এআইটাকে হয়তোবা ওইভাবে জানছি না বা শিখতেছি না। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি রিসেন্টলি একজনের কাছে একজনের স্পিচ শুনতেছিলাম, যে বলতেছে যে আমরা যদি এআই তে নিজেকে স্কিল সেট বিল্ড না করি, তাহলে এআই আমাদেরকে রিপ্লেস করবে। যার ফলে আসলে এখানে আমাদের স্কিল সেট বিল্ডিং এর কথা হচ্ছে। আপনি যদি দেখেন, হ্যাঁ, কিছু ক্ষেত্রে যদি আমরা বলি যে এখন যেটা হচ্ছে এআই এর কারণে আমাদের কাজের পরিমাণ কিন্তু আমরা কম সময়ে অনেক বেশি কাজ করতে পারতেছি, আমাদের কাজের কোয়ালিটি অনেক বাড়তেছে। সেই ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে একটা কোম্পানিতে যেখানে হয়তো বা 10 জন ডেভেলপারের দরকার ছিল, সেখানে হয়তো বা তারা 8 জন ডেভেলপার বা 6 জন ডেভেলপার নিয়ে কাজ করতেছে, রাইট? বাট এটার মানে কিন্তু এই না যে আইটি ফিল্ডে এআই এর জন্য এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। বরঞ্চ আমরা যদি এআইটাকে স্কিল সেটটাকে নিজেদের সাথে গড়ে নিতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি এটা আসলে আমাদের জবের ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে দেন এটা হুমকি স্বরূপ আমাদের হুমকির চেয়ে সহায়ক বেশি হবে। যথাযথভাবে স্কিল ডেভেলপ করলে ওইটা হুমকি না, বরং আমাদের জন্য এটা আরো সহায়ক হবে বলে আপনি মনে করছেন, স্কিলের উপর আপনি জোর দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আহ, এবার আসছি আমাদের তরুণদের নিয়ে। যেমন বর্তমান সময়ে অনেক তরুণ অভিযোগ করছে যে তারা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেও চাকরি পাচ্ছে না। আপনার মতে কি মূল কারণ ওই যে দক্ষতার যে কথাটা বললেন, সেই দক্ষতার, নাকি এই যে বাজারে যে দুজন 10 জনের জায়গায় দুজন কমে গেল সেইটা? এখানে এখানে কোন জিনিসটা কাজ করছে বেশি? অবশ্যই খুবই সুন্দর কোয়েশ্চেন। তার কারণ আসলে অ্যান্সারটা যখন চিন্তা করতেছি, যেহেতু আমি নিজেও হায়ারিং ম্যানেজার, আমি আমি কোম্পানিতে হায়ারিং নিয়ে কাজ করি ফর লং টাইম। এখানে আমি মনে করি এটা আসলে ইন এ ওয়ে, আপনি যদি বলেন এটা একটা কম্বিনেশন। ফার্স্ট কথা, আমরা যদি লজিক্যালি থিঙ্কিং করি, আমাদের যে এআই এর যে রেভলিউশনটা আসছে বা যে নতুন টেকনোলজিটা আসছে এই মুহূর্তে, হ্যাঁ, আপনি যদি দেখেন ইউনিভার্সিটি কিন্তু তারা কিন্তু কিছুটা হলেও মানে তারা কিন্তু ইমিডিয়েটলি লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করে না। হ্যাঁ, তারা কিন্তু দেখা যায় যে যখন একটা টেকনোলজি এস্টাবলিশ হয়ে যায় তখন এটা নিয়ে কাজ করা শুরু করে। যার ফলে ফার্স্ট তরুণ প্রজন্মের জন্য যেটা হতে পারে যে ডেফিনেটলি সেখানে স্কিল গ্যাপ আছে। সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আমাদের যে কারিকুলাম সেটা এখনো এআই অথবা অ্যাজাইল বেসড ওইভাবে তৈরি হচ্ছে না। যার ফলে কোম্পানি থেকে যখন স্কিলড ওয়ার্কার খুঁজতেছে, তখন হয়তো বা সেখানে তাদের একটু প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা আসলে ওভারকাম করা খুব একটা বিগ ডিল না। এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে রিস্কিলিং করতে হবে। সেখানে আমাদের তরুণ প্রজন্মদেরকে ইন্টার্নশিপের দিকে, ছোট কোম্পানিতে কাজ করে আগে এক্সপিরিয়েন্সটার কথা চিন্তা করতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। আর হ্যাঁ, ডেফিনেটলি আমি মনে করি যে আসলে এই মুহূর্তে
প্রচুর কোম্পানি আছে যেটা আম, যারা একটু হায়ারিং এ স্লো ডাউন করছে, বিকজ তারা এখনো আসলে ইকোনমিটা বুঝতে পারতেছে না, বা পলিটিক্যাল বিভিন্ন কাজগুলো হচ্ছে, সে কারণে হয়তো বা তারা পুরো সিদ্ধান্তটা নিতে পারতেছে না। আপনি জেনে থাকবেন যে রিসেন্টলি যেমন এমনকি ইন্টারন্যাশনাল ওয়ার্কারের ক্ষেত্রেও নতুন ইম্পোজ করা হয়েছে H1B ক্ষেত্রে। সুতরাং বিভিন্ন জিনিস যেটা হচ্ছে এইটাতে আসলে কোম্পানি এখনো একটু এটাকে অ্যানালাইসিস করে তারপরে মুভ করতে চাচ্ছে। তবে আমি মনে করি যে এই সিচুয়েশনটা খুব খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা ওভারকাম করতে পারবো। খুবই আশার কথা আমাদের তরুণদের জন্য, আমাদের সবার জন্যই। হ্যাঁ, আশা করব খুব দ্রুতই এই জিনিসটা ওভারকাম হবে এবং আমাদের তরুণদের হতাশা কমবে। তো এরপরে যাচ্ছি যেটা আইটি নির্ভর যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরে যাচ্ছি। আমরা দেখছি যে অনেক আইটি নির্ভর প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিচ্ছে, ক্লাস নিচ্ছে। সেগুলোতে যদি আমরা যুক্ত হই, আমাদের ছেলেমেয়েরা যুক্ত হয়, তারা কি চাকরির নিশ্চয়তা দিবে? এখন যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যদি তারা যারা কলেজ শেষ করতেছে, অথবা আসলে আইটিতে একজন যদি ভালো একটা পজিশনে যেতে চায় টেকনিক্যাল ফিল্ডে, আপনি যদি দেখেন আসলে কিন্তু সব ক্ষেত্রে যে আমাদেরকে ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে এমনও কোনো কথা নাই। বড় বড় কোম্পানির দিকেও যদি আমরা তাকাই, গুগল বলেন, টেসলা বলেন, মাইক্রোসফট বলেন, সেখানে আইটি ফিল্ডে অ্যাটলিস্ট 25 to 30% যারা এখানে আইটিতে কাজ করতেছে তারা আসলে তাদের আইটি ওইভাবে ব্যাকগ্রাউন্ড নাই। যার ফলে ট্রেনিংটা আমাদের, আমি মনে করি যেটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের কমিউনিটিতে হয়তো বা আমরা এডুকেশনটাকে খুবই প্রাধান্য দেই, আর আহ, আম, অন্যান্য ট্রেনিং এর চেয়ে। বাট আপনি যদি দেখেন এমনকি আপনি বড় বড় ইউনিভার্সিটিদের তাকান আজকে, কি বলেন, কলাম্বিয়া ইউনিভার্সিটি বলেন, এমনকি হার্ভার্ড MITর কথা বলেন, তারা কিন্তু সার্টিফিকেশন প্রোগ্রামে যাচ্ছে। রাইট, তারা একটা শর্ট টাইম একটা বুট ক্যাম্প করাচ্ছে, 6 মাসের প্রোগ্রাম, 1 বছরের প্রোগ্রাম, এবং সেখান থেকে কাজ করে এসেও কিন্তু আমাদের আইটি ফিল্ডে অনেক বড় বড় পজিশনে যেতে পারতেছে। তখন এই ফিল্ডটা হচ্ছে স্কিল বেসড। যার ফলে আমি মনে করি যে ট্রেনিং, হ্যাঁ আমাদের কমিউনিটিতে আমি অনেক অনেক এক্সাইটেড, এবং আমি অনেক আমারও অনেকের সাথে পরিচয় আছে যারা আইটি সেন্টার বা এরকম কেরিয়ার সেন্টার চালায়, এবং এটা আমাদের কমিউনিটির জন্য অনেক একটা ভালো দিক। তার কারণ হচ্ছে যে আমাদের যে ধরনের স্কিল সেট দরকার, ক্যারিয়ার স্কিল সেট যেটা আমাদের লাগবে, সেটা সবসময় আমাদেরকে এডুকেশন সেন্টার বা কলেজ ইউনিভার্সিটি সেটা আমাদেরকে দিবে না। সুতরাং আমি মনে করি যে আমাদের কমিউনিটিতেও আমাদের সবারও এই ধরনের ওয়্যার হওয়া উচিত, এবং আম, যেমন আজকে আমরা এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে আমাদের ওপেন মাইন্ডেড থাকা উচিত যে হ্যাঁ একটা ক্যারিয়ার ট্রেনিং সেন্টার কিন্তু আমাদের আমাদের নতুন প্রজন্মকে, বা যারা জব মার্কেট যারা অলরেডি কাজে আছে তাদের নতুন স্কিল সেট বিল্ড করার জন্য ব্যাপকভাবে সহায়তা করতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই আমি বলবো যে আমরা যখন আমাদের কেউ যখন একটা স্কিল সেট বিল্ড করতে চাবে, তাদের অবশ্যই সেই সেই ক্যারিয়ার সেন্টার সম্বন্ধে বা সেই ইনস্টিটিউশন সম্বন্ধে ভালোভাবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত, তাদের সাথে কথা বলা উচিত, এমনকি সেখানে কিছু ক্লাস করা উচিত যাতে তারা সেটাকে এক্সপিরিয়েন্স করে সঠিক ডিসিশন নিতে পারে। বাট আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে ক্যারিয়ার স্কিল সেটের যে ধরনের ইনস্টিটিউশন আছে এটা আমাদের জন্য খুবই পজিটিভ, এবং এটার আসলে কোনো অল্টারনেটিভ নাই। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমি আর একটু কথা বলি। যেমন আপনি যেটা বললেন যে আমাদের কমিউনিটি বেশি নজর দেয় হচ্ছে ডিগ্রি নেয়ার দিকে, কিন্তু আমরা চাইলেও আমাদের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু সেটা চায় না। ওরা বলে যে ডিগ্রি নেয়ার অত দরকার নাই, আমরা হাই স্কুল গ্রাজুয়েশন করার পরেও বিভিন্ন কোর্স করে আমরা ভালো জবে যেতে পারি। যেমন তাদের একটাই ছিল টেকনোলজির ব্যাপারটা, সেলস অ্যান্ড টেক। এখানে ডিগ্রি দরকার হতো না, কিন্তু সেই সব ছেলেমেয়েরা এখন হতাশায় ভুগছে, কারণ এই যে সেলস অ্যান্ড টেক, এখানে যারা বড় বড় ডিগ্রিধারী তারা জয়েন করছে। এবং যেই ছেলেরা আমাদেরকে বলতো যে তোমাদের তোমাদের জন্য আমাদের কষ্ট হয়, তোমরা শুধু ডিগ্রি নেওয়ার জন্য প্রেশার করো, কিন্তু সেই সব ছেলেমেয়েরা কিন্তু এখন হতাশায় আছে, কারণ সেই সব জায়গায় বড় ডিগ্রিধারীরা আছে এবং ওদেরকে এখন নেওয়া হচ্ছে না। এরকম অনেক ছেলে মেয়ের সাথে আমার কথা হয়, যার জন্য আপনার সামনে এই প্রসঙ্গটা আমি নিয়ে এসেছি যে বাজারটা এরকম, চাকরির বাজারটা এখন এরকম হয়ে গেছে। ডিগ্রি ছাড়া ছেলেমেয়েরা যেটা করতো, এখন
বড় ডিগ্রিধারীরা সেই জায়গাগুলো অকুপাইড করে গেছে। ওরা এখন হতাশায় আছে। তো যাই হোক, সেই প্রসঙ্গেই আরেকটা প্রশ্ন করছি যে আমাদের তরুণরা এ তো গেল গ্রাজুয়েশন না করেও অনেকে ভালো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে এখন হতাশায় আছে, পাচ্ছে না। আর যেসব তরুণরা গ্রাজুয়েশন করে, গ্রাজুয়েশন করার পরপরই তারা কি করে, বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য চেষ্টা করে, যেমন এই আইবিএম, মাইক্রোসফট, গুগল, ইন্টেল কর্পোরেশন, ওরাকল কর্পোরেশন, অ্যাপল ইনকর্পোরেট, এইসব জায়গায় তারা আম, খুব যায়, যেহেতু তাদের ভালো ডিগ্রি আছে। কিন্তু দেখা যায় যে তারাও কিন্তু সেই সব জায়গায় তাদের প্রত্যাশিত চাকরিটা পাচ্ছে না। তো এই এদের জন্য আপনি পরামর্শ দিবেন, এবং যারা ডিগ্রি নেয়নি যে ওই ভালো জবটা পাবো, হ্যাঁ, তাদের জন্য আপনি পরামর্শ দেন। কারণ আমাদের অবশ্যই। তরুণ সমাজের যাদের ডিগ্রি আছে তারাও হতাশায়, যাদের ডিগ্রি নেই তারাও হতাশায়। অবশ্যই। আমি অনেস্টলি আমি আমি নিজেও এখান থেকে পেইস ইউনিভার্সিটি থেকে 2002 আমি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করি। যার ফলে এখানে আমি বলবো না যে আসলে কলেজ ডিগ্রি ইজ এ ডিফারেন্ট ব্যাপার। এখানে আমি কলেজ ডিগ্রি, হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমরা যখন বড় বড় কর্পোরেশনে যাচ্ছি, এবং আমি নিজেও বড় বড় কর্পোরেশনে কাজ করি যখন, তখন আমি সেখানে দেখি যে যারা বড় পর্যায়ে আছে বা ভালো সাকসেসফুল, হ্যাঁ, তাদের কিন্তু কলেজ ডিগ্রিও আছে, রাইট? তাদের কলেজ ডিগ্রিও আছে, বাট আরেকটা জিনিস হচ্ছে কি, তাদের কলেজ ডিগ্রি পাশাপাশি তাদের স্কিল সেটও আছে। তারা নিজেদেরকে ওইভাবে বিল্ড করছে, তারা কন্টিনিউয়াস এডুকেশনের যে ব্যাপারটা, হুম। আর এখন কিন্তু আপনি যদি একটা জিনিস দেখেন, এটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে, এখন অনলাইন বেসড হয়ে গেছে অনেক। হ্যাঁ, তারপরে বড় বড় ইউনিভার্সিটি যেটা বললাম, তারা বুট ক্যাম্পের মতো শর্ট সার্টিফিকেশন দিচ্ছে। যার ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমার একটা কলেজ ডিগ্রি আছে, আমি হয়তো কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার, তার মানে এই না যে ওকে, যেহেতু আমার কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার আছে সুতরাং আমি জব পাবো। হ্যাঁ, এটা হচ্ছে যে কলেজ ডিগ্রির সাথে সাথে আমি আমি এটা বলবো না যে কলেজ ডিগ্রি যে মাস্ট, এটাও আমি বলতেছি না, বাট আবার যে কলেজ ডিগ্রি যে দরকার নাই, এটাও ঠিক না। আপনি যদি কেউ যদি একদম সাকসেসফুল হতে চায়, তাদেরকে কলেজ ডিগ্রির পাশাপাশি তাদেরকে সেই ধরনের স্কিল সেটও তাদেরকে সেভাবে বিল্ড করতে হবে। সুতরাং এখানে দুইটা ব্যাপার, কলেজ ডিগ্রি শেষ করেই যে আমরা মনে করব যে হ্যাঁ আমি চাকরি পাবো, হ্যাঁ, সেটা যেমন ঠিক না তাদের, সুতরাং তাদেরকে। এবং আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে কি, অনেক সময় যখন আমরা কলেজে আসি তখনই আমরা আমাদের স্কিল সেটটা বিল্ডের দিকে নজর দিচ্ছি না। তখন দেখা যাচ্ছে কি যে হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের যে লাক্সারিটা আছে, তারা হয়তো বা, তাদেরকে হয়তো বা কলেজের সাথে সাথে তাদেরকে কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, তারা হয়তো বা সে সাপোর্টটা আমাদের ফ্যামিলি থেকে পাচ্ছে, বাট হ্যাঁ, এরকম আমাদের মতো অনেকেই আছে, তাদেরকে কিন্তু ফুল টাইম কাজ করে কলেজ করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের চ্যালেঞ্জটা আরো বেশি। বাট আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি যে যারা নতুন প্রজন্ম এখানে কলেজ থেকে আসছে, আমাদের বাবা মাদেরও যেটা নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে তারা কলেজে লেখাপড়া করতেছে, এটা শুধু গ্রেড না যে তারা কত ভালো গ্রেড পাচ্ছে। হ্যাঁ, গ্রেডিং ডেফিনেটলি এটা তাদের জন্য হেল্পফুল হতে পারে, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যাতে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা পায়। তারা যাতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিটের সাথে আরও 3টা 4টা কোম্পানিতে তারা যাতে ইন্টার্নশিপ করতে পারে, এবং সেই ইন্টার্নশিপটা যদি ফ্রিও হয়, হ্যাঁ, সেটাও বেটার। এবং আবার সেই ক্ষেত্রে আমরা যেটা আরও কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ইন্টার্নশিপের যে কোম্পানিগুলোতে যাচ্ছি সেগুলো কি টেকনোলজি কোম্পানি কিনা। এখন একজন যদি গুগলে ইন্টার্নশিপ করে, আইবিএম এ ইন্টার্নশিপ করে, রাইট, তাদের কিন্তু ভ্যালু অনেক বেশি, তারা সেখানে অনেক ভালো শিখতে পারতেছে। যার ফলে কলেজ ডিগ্রির পাশাপাশি, হ্যাঁ, সার্টিফিকেশন, অন্যান্য স্টাডি, বাট আমি মনে করি যে ইন্টার্নশিপ, এবং ছোট কোম্পানিতে, অনেক কোম্পানিতে যারা হয়তো বা পে করবে না, বাট যেখানে আমি স্কিল বিল্ড করতে পারবো, দ্যাটস নাম্বার ওয়ান। এবং আপনি আরেকটা কথা যেটা বলেন, যারা কলেজ ডিগ্রি নিয়ে যাচ্ছে বা কলেজ ডিগ্রি নাই যারা, তারা যখন মার্কেটে যাচ্ছে, রাইট, সেক্ষেত্রেও হ্যাঁ আমি যেটা বলবো যে সার্টিফিকেশনের ব্যাপার আছে, সেখানে টেকনিক্যাল ব্যাপার আছে। আসলে দুইটার ব্যাপার হচ্ছে কি, যে এখানে একটা ব্যালেন্স থাকতে হবে। কোম্পানি যখন আমরা কাউকে হায়ার করি, আমরা কিন্তু জানতে চাই না যে ওকে তুমি কি জানো, হ্যাঁ, তুমি কোন প্রফেশনটাতে কাজ করছো, এবং হাউ ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আরেকটা যেখানে স্ট্রাগল হতে পারে, সেটা হচ্ছে যখন জব মার্কেট একটু টাফ যায়, তখন কোম্পানিরা যে তারা যে কাজটা করে, যে আপনার মনে করেন যে যখন জব মার্কেট ভালো বা প্রচুর হায়ারিং হচ্ছে, তখন কোম্পানির কিন্তু নিউ নিউ স্কিল বা নিউ গ্রাজুয়েটদেরকে
ট্রেনিং করানোর চিন্তা ভাবনা করে, সেখানে তাদের বাজেট থাকে, সেদিন তাদের পরিকল্পনা থাকে। কিন্তু যখন কোম্পানি যখন হায়ার কম করতেছে এবং জব মার্কেট যখন টাইট থাকে, মানে একটু একটু জব মার্কেটে হায়ারিং কম হচ্ছে, তখন কোম্পানি যে কাজটা করতে যায়, তারা অলরেডি এক্সপেরিয়েন্স পার্সনকে হায়ার করতে যায়, যারা তারা যাতে জবে যেই কন্ট্রিবিউশন শুরু করতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে ওয়েল ব্যালেন্সডের ব্যাপারটাকে আমি বলবো। আমি হয়তো বা অনেক দিকে টাচ করছি, বাট আসলে দুইটা সিচুয়েশনে ফার্স্ট আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে, আমাদের আম, প্রতি যারা জব মার্কেটে যাচ্ছে বা আমাদের যারা নতুন প্রজন্ম, তাদের রিসার্চ করতে হবে যে জব মার্কেটের ডিমান্ডটা কোথায়। এখন আমরা যদি বলি অ্যাজাইল বেস জব মার্কেটে ডিমান্ড বেশি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স বা ডেটা ইঞ্জিনিয়ারিং, আমরা যদি এই ফিল্ডের কথা বলি, হ্যাঁ আমি আইটির ক্ষেত্রে বলতেছি শুধু অনলি, বাট এই ফিল্ডগুলোর কথা বলি, এখানে এখনো মার্কেট ভালো, আমাদেরকে ওই স্কিল সেটটা বিল্ড করতে হবে। হ্যাঁ, তার মানে এই না যে আমরা আমরা কলেজ গ্রাজুয়েট করব না। কলেজে যেটা হয়, কলেজে আমাদের কেরিয়ার সেন্টার থাকে, এখানে আমাদের ফ্রেন্ডশিপ বিল্ড হয়, এখানে আমাদের প্রচুর নলেজ বেস তৈরি হয়, সেখানে আমাদের কানেকশন বিল্ড হয়। দ্যাটস এ ডিফারেন্ট থিং। পুরাটা কম্বিনেশন করে আমাদেরকে আগাইতে হবে একটু সাকসেসফুল হওয়ার জন্য। অর্থাৎ আমার পড়াশোনাটাও থাকবে, আমার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, আহ, এবং আরেকটা যেটা বুঝি যে কোম্পানিগুলো দেখবে যে তাকে খুব দ্রুত সেবাটা দিতে পারবে, তাকেই হায়ার করবে। যে বয়স কত সেটা ব্যাপার না, নিত্য নতুন যেসব যেমন এআই আসছে, আরো যেসব জিনিস আসছে, সেগুলোর কম্বিনেশন যার ভিতর যত বেশি থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তাকেই হায়ার করবে। আচ্ছা, কখনো কি এরকম হয় যে আপনি একজনকে ইন্টারভিউ করলেন, হ্যাঁ, আপনি অফিসের বড় একজন কর্মকর্তা, আহ, আহ, আপনি ইন্টারভিউ করলেন, কিন্তু দেখলেন যে যাকে আপনি হায়ার করবেন সে আপনার চেয়ে একটু খুব বেশি জানে, তখন কি তাকে ইগনোর করা হয় কখনো চাকরির ক্ষেত্রে? এরকম কি হয়? আসলে এইটা তো এটা এটা নির্ভর করে অনেস্টলি। আমার কাছে স্পেসিফিক অ্যান্সার নাই, বাট আমি যেহেতু প্রায় 20 ইয়ার্স প্রচুর লোক হায়ার করছি, এটা আসলে অনেক ক্ষেত্রে নির্ভর করে, কোম্পানি কালচারের উপরে নির্ভর করে। হ্যাঁ, আবার যারা হায়ার করতেছে তাদের উপরে নির্ভর করে। এখন আমি যেটা বলবো যে হ্যাঁ, মার্কেটে স্পেসিফিক এরকম অনেক ম্যানেজাররা আছে যারা হয়তো বা ইনসিকিউর ফিল করতে পারে যে হ্যাঁ, কেউ হয়তো তাদের চেয়ে স্মার্ট বেশি। সেক্ষেত্রে তারা ওই ধরনের ডিসিশন নিতে পারে, যদিও আসলে এটা খুবই আম, আম, মানে এটা এটা সম্ভাবনা খুবই কম। আমরা আসলে যদি চিন্তা করে দেখি, আমরা আমরা চাই তাদেরকে যারা ফাস্ট লার্নার, হ্যাঁ, যারা এটাকে ভালো। এবং আরেকটা কথা আমি এটা নিয়ে আনতে চাই যে আমরা যখন জব মার্কেটে কথা বলতেছি, যে কিছু কিছু স্কিল সেট এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অল দোজ থিং। তার কারণ কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক টেকনিক্যাল কাজগুলো করতে পারতেছে। এখন আমরা যখন একজনকে হায়ার করতেছি, তাকে যে সুপার টেকনিক্যাল হতে হবে এমনও কোনো কথা নাই। যার ফলে আমাদের যারা নতুন প্রজন্ম আসছে, আমি 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 আমারও 3 ছেলে মেয়ে, আমি বাবা মাদেরকেও যেটা বলি যে তাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আমরা আজ থেকে 5 বছর 10 বছর পরের কথাও যখন চিন্তা করব, সেখানে এখন আসছে প্রচুর কথা আসতেছে লিডারশিপের ব্যাপারে। আমাদের ছেলে মেয়েরা যাদের যেটা আমি বললাম, ইন্টার্নশিপ কি দিবে তাদেরকে, লিডারশিপ দিবে তাদেরকে, 10 জনের সাথে কাজ করার যে কমিউনিকেশন স্কিল সেট দিবে, ওইটার দিকে আমাদের খুবই ইম্পর্টেন্ট এখন। যে শুধু কলেজ ডিগ্রি বা বা গ্রেডের পাশাপাশি। হ্যাঁ, তো আপনার যেটা মানে সাধারণত এই ধরনের হওয়ার কথা না, বাট তবে ব্যাপার হচ্ছে যে একজনকে অবশ্যই ইন্টারভিউতে তাকে সঠিকভাবে ডেলিভারি দিতে হবে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভেরি সিম্পল ক্লিন কমিউনিকেশন সেখানে ইম্পর্ট্যান্ট। সেখানে একজনকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ, তারা ডিসিশন মেকার, তাদের যদি কখনো আম, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে, তারা কি ধরনের ডিসিশন মেক করছে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেখানে হচ্ছে ইন্টারভিউতে সিনারিও বেসড, হ্যাঁ, তারা কি ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে, তারা কিভাবে, তাদের ডিসিশন মেকিং প্রসেসটা কি, এমন কি কোয়েশ্চেন লাগে তারা। আমরা আমরা চাই সেই ধরনের ক্যান্ডিডেট হায়ার করতে যাদের ক্লিয়ার গোল থাকে, যে হ্যাঁ, আজ থেকে 3 বছর 5 বছর পরে তারা তাদেরকে কোথায় দেখতে চাচ্ছে। যার ফলে আমরা যদি এগুলার কথা চিন্তা করি, আসলে একজন হায়ারিং ম্যানেজার কিন্তু অলওয়েজ, আমরা যখন একজন হায়ারিং ম্যানেজার, আমরা অলওয়েজ আমাদের প্ল্যানটা থাকে আমরা এমন একজনকে হায়ার করতে চাই যে হয়তো বা ইন ফিউচারে আমার রোলটা নিবে।
হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমরা লোক হায়ার করি, যার ফলে মানে একজন ক্যান্ডিডেটের চেয়ে আরেকজন মনে করবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলি একটা ভিপি বা ডিরেক্টর লেভেলের কথা বলি, সেখানে হয়তো বা সে ধরনের ঘটনা ঘটতে পারে, বাট এটা খুবই রেয়ার। রেয়াদার আমাদেরকে সেখানে নিজেদেরকে ওইভাবে প্রমাণিত করে ইন্টারভিউ দিতে হবে আর কি। আপনি মিউটে। আমি এইসব যেমন চাকরির ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে এসব নিয়ে আমি আসলে অনেকের সাথে কথা বলি, ছেলে মেয়েদের সাথে কথা বলি, এই জন্যই আমার মনে এই প্রশ্নগুলো আসে। এবং অনেকে এরকম কমপ্লেন করে, হ্যাঁ, যে এটা না, এটা হলে এরকম হতো, তারা আমাদের সাথে এরকম করলো। ইন্টারভিউ দিতে গেলাম, দেখলাম যে একটা মেয়ে আমার ইন্টারভিউ নিল, আমি বুঝতে পারলাম আমি তার চাইতে অনেক বেশি কোয়ালিফাই। তার কথা শুনে বোঝা গেল, কিন্তু শেষ পর্যন্ত আমাকে নিল না। যাই হোক, তরুণদের অনেক রকম হতাশা থাকে, অনেক রকম চিন্তা ভাবনা থাকে, সেই থেকে আমি তারা এখানে অনেক একটু কথা বলে। একটু অ্যাড করব, তার কারণ আসলে আমি যখন আমি 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 এটা যেটা আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে কোম্পানি কালচারের উপর নির্ভর করে। হুম। যখন আমরা যখন হায়ারিং ম্যানেজারের ভূমিকা পালন করি, আমাদের কিন্তু এইচআর এবং এখানকার প্রচুর ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হয়, যে একজনকে কিভাবে ইন্টারভিউ নিতে হবে, একজনকে কিভাবে ট্রিট করতে হবে, একজনকে কিভাবে অ্যানালাইসিস করতে হবে। এখন হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে অনেক সময় যখন আসলে আমরা জবটা পাই না, তখন হয়তো বা আমরা মনে করি যে হ্যাঁ, এটা হয়তো বা আমাকে ডিসক্রিমিনেশন করা হয়েছে। হ্যাঁ, 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 বাট হ্যাঁ। ইন এ ওয়ে আমরা যদি এইচআর এর কথা চিন্তা করি, বা এখানে কিন্তু এটার একটা খুবই স্ট্রিক্ট একটা সিচুয়েশন, এরকম যদি কোনো কারণে যদি এই ধরনের কোনো অভিযোগ আসে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে, হুম, হুম, এইচআর এ যদি এই ধরনের আপনার অভিযোগ আসে, সেটা কিন্তু একটা কোম্পানির জন্য রেপুটেশন ইস্যু, এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের লসুট হতে পারে ডিসক্রিমিনেশনের জন্য। যার কোম্পানিতে হুম। তাদের হায়ারিং ম্যানেজারদেরকে হয়তো বা এরকম মানে সে ধরনের ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হয় না। আমি জানি যে আমি যখন গাইকোতে কাজ করতাম, বা আমি যখন আম, আম, বিভিন্ন বড় কোম্পানিগুলোতে কাজ করছি, তখন কিন্তু প্যারামাউন্টে ছিলাম আমি। তো আমরা যখন ইন্টারভিউ নেই, সেখানে আমাদেরকে এইচআর থেকে সঠিকভাবে ব্রিফিং করা হয় যে আমাদেরকে অবশ্যই বায়াস না নিয়ে যাতে আমরা সঠিক এইচআর পলিসি ফলো করে হায়ার করি। যার ফলে আমি বলবো যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা যদি এই ধরনের কমপ্লেইন করে, আমি তাদেরকে ডেফিনেটলি সহানুভূতিতে দেখাই, বাট অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমি এটাও বলি যে হয়তো বা তোমাকে ইন্টারভিউটাতে হয়তো বা আরেকটু এক্সপার্ট হইতে হবে, বা নিজেকে আরেকটু প্রেজেন্ট করতে হবে, যাতে তারাও নিশ্চয়ই। হতাশ না হয়। হ্যাঁ, হ্যাঁ, আমিও বিলিভ করি তাই। আহ, আচ্ছা, এবার যাচ্ছি। এতক্ষণ তো এদেশের ছেলে মেয়েরা পড়ালেখা করলো, যারা তাদেরকে নিয়ে চললো। এবার আসি, আমাদের তো অনেকেই আসেন, বাংলাদেশ থেকে আসেন, যারা এই দেশে পড়ালেখা করেননি, হ্যাঁ, কিন্তু তারাও আইটিতে জয়েন করতে চায়। তাহলে তাদের ক্ষেত্রে যাত্রাটা কিভাবে হবে, কিভাবে তারা এই জয়েনটা করতে পারে আইটি ক্ষেত্রে? তারা হয়তো এদেশে পড়াশোনা করেননি, কিন্তু আইটিতে তারা জয়েন করতে চাচ্ছেন। তাদের ক্ষেত্রে কিভাবে তারা যাত্রাটা করবে? অবশ্যই, ভেরি গুড কোয়েশ্চেন। আমি আমার ইনস্টিটিউশন প্রায় 15+ ইয়ার্স রান করি। এখানে আমার বলতে গেলে 60 to 70% যাদেরকে আমরা জব প্লেসমেন্ট করছি বা আমাদের স্টুডেন্ট, তারা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমেরিকাতে এডুকেটেড না, তারা বাংলাদেশে এডুকেটেড। তারা যখন এখানে আসে, তখনই তারা নিজেদেরকে ওইটা চিন্তা করে যে ওকে, আমার তো আমেরিকান কলেজ ডিগ্রি নাই। হ্যাঁ, এখন ফার্স্ট কথা আমি তাদেরকে যেটা বলবো যে হ্যাঁ, যারা আমেরিকাতে লেখাপড়া করছে, এখানে ব্যাপার হচ্ছে কি যে কর্পোরেট লেভেলের জবের কথা যখন আমরা বলি, তখন এখানে কর্পোরেট জবটা কিন্তু শুধু আপনার টেকনিক্যাল স্কিল সেট বা আপনার আপনার ডিগ্রি এটার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে এখানকার কালচারের উপরে, এটা নির্ভর করে কমিউনিকেশনের উপরে, এটা নির্ভর করে নিজেদেরকে প্রেজেন্ট করার ক্ষেত্রে। তো আমি যেটা দেখছি যে বাংলাদেশ থেকে আমাদের যারা আসে, এখনকার সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট। আমি 10 বছর আগের কথা বলি, যখন তখন অনেকে আসতো, তাদের হয়তো কমিউনিকেশনে চ্যালেঞ্জ ছিল, তাদেরকে তখন আমাদেরকে কমিউনিকেশনে প্রিপেয়ার করতে হয়েছে, প্রচুর মক ইন্টারভিউ নিতে হচ্ছে। বাট আমি ইন্টারেস্টিংলি রিসেন্টলি অ্যাটলিস্ট লাস্ট 2 4 5 বছরে আমি যা দেখছি, যখন বাংলাদেশ থেকে কেউ আসতেছে, আই সি দেয়ার কমিউনিকেশন ইজ ভেরি গুড, মোস্ট অফ দেম। তাদের কমিউনিকেশন ভালো, তারা অলরেডি আমেরিকান কালচার সম্বন্ধে জানে সব কিছু। হ্যাঁ, যার যার ফলে আমি তাদেরকে ওইভাবে চ্যালেঞ্জ দেখি না। বাট একটা চ্যালেঞ্জ আমি যেমন ডেফিনেটলি দেখি, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা।
তাই কারণ কি বাংলাদেশে অনেকে আমি আমার কাছে আসছে যারা বাংলাদেশে হয়তো 10 বছর আইটিতে কাজ করে আসছে, তারা এখানে আসছে, তারা চ্যালেঞ্জ ফেস করতেছে। তার কারণ বাংলাদেশের ইন্টারভিউ কালচারটা ডিফারেন্ট, যেখানে এখানে ইন্টারভিউ কালচারটা মোর, এখানে আপনাকে ইন্টারভিউতে যে সেটা আপনার কোয়ালিফিকেশন কি, আপনার লিডারশিপ কি, আপনার স্কিল সেট কি, এটাকে অনেকটাই নিজেকে প্রেজেন্ট করতে হয় ওইভাবে, নিজেকে প্রবলেম সলভিং গুলো দেখাতে হয় সেখানে। আরেকটা নিজেকে ভেঙে চুরে সবকিছু দেখানো। হ্যাঁ, ইন এ ওয়ে আপনি যদি বলেন এখানকার কালচারের মধ্যে কি আই, মানে আমিটা অনেক ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে অনেকে আছে যে আমরা হয়তো বা আমি কথাটা বলতে চাই না, ওইভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে চাই না। বাট হ্যাঁ, ইন্টারভিউটা ভেরি ইম্পর্ট্যান্ট, ইন্টারভিউর কালচারটা। এমনকি কিছু কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন আছে যেটাতে আমাদের দেশের ওরা অনেক ক্ষেত্রেই যেটা হয়তো আমার যেটা মনে হয় সম্ভবত ওইটা হয়তো আমাদের ওইখানে কালচারে ওইভাবে ইন্টারভিউগুলো প্রসেস হয় না, সেখানে মোর টেকনিক্যাল ইন্টারভিউ হয়। আমাদের এখানে আমাদের যেখানে চ্যালেঞ্জটা হয় সেখানে হচ্ছে সফট স্কিলে, আমরা আমরা যেটাকে বলি সফট স্কিল ইন্টারভিউতে সেখানে চ্যালেঞ্জটা হয়। বাট তাদের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে হ্যাঁ, অবশ্যই এখানে তাদেরকে মার্কেটটা রিসার্চ করতে হবে, কোন সাবজেক্টটা তার জন্য মোর সহজ হবে বা যেখানে সে ফ্যামিলিয়ার। এখানে আমি মনে করি তারা আমাদের মতো ইনস্টিটিউশনের সাথে ডেফিনেটলি কনসাল্ট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তারা যদি মনে করে এখানকার ইউনিভার্সিটিগুলোতে বুট ক্যাম্প হয়। বাট এখানে আরেকটা জিনিস আমি বলবো, এটা তো আমি আমার আমার বিজনেস বা আমাদের কমিউনিটি বিজনেসের জন্য বলবো না। অনেকে অনেকে মনে করে যে ওকে, আমি যদি কলাম্বিয়া ইউনিভার্সিটি যে একটা বুট ক্যাম্প করি বা আমি যদি এনওয়াইউতে একটা বুট ক্যাম্প করি, আমি হয়তো বা অনেক বেনিফিট বেশি পাবো। এরকম অনেক ইনস্টিটিউশন এখানে আছে, বাট তাদের সাথে আমাদের ইনস্টিটিউশন বা আমাদের কমিউনিটি ইনস্টিটিউশন একটা হিউজ গ্যাপ, যেটা সেটা হচ্ছে যে একজন যখন জব মার্কেটে যাচ্ছে, তাদের যে হ্যান্ড হোল্ডিং, তাদের যে ডে টু ডে যে আপনার তাদের যে সাপোর্টটা লাগে, সেটা কিন্তু আপনাকে বুট ক্যাম্প বড় বড় ইউনিভার্সিটিতে দিবে না। তারা হয়তো রেজুমি তৈরি করে দিচ্ছে, রিভিউ করে দিচ্ছে, দেন দে আর দেয়ার ওন, লাইক মনে করেন যে ইউনিভার্সিটির মতো। কিন্তু আমরা আমাদের মতো ইনস্টিটিউশন, আমরা যেটা করে থাকি তাদেরকে কন্টিনিউয়াসলি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে মক ইন্টারভিউ দিতে হবে, এটাতে এই কাজগুলো করা হয়। যার ফলে মানে এক একজনের উপরে ব্যাপারটা নির্ভর করবে। এই জন্য আমি কয়েকটা সিনারিও দিলাম, তারা ডিসিশন নিয়ে তারা তাদের হুম। যাত্রাটা আমাদের মতো ইনস্টিটিউশন হতে পারে, কোনো বুট ক্যাম্পে হতে পারে, বা ডেফিনেটলি তাদেরকে ইন্টারভিউটা তাদের জন্য চ্যালেঞ্জিং, যেখানে তাদের সাপোর্ট লাগবে। অনেক ধন্যবাদ। আশা করি এগুলো যারা নতুন আসবেন তাদের জন্য খুব উপকারী হবে। এবং আপনি যেটা আশার কথা শোনালেন যে আগে যারা আসতেন তারা একটু আনাড়ি থাকলেও বর্তমানে যারা আসছেন তারা অতটা আনাড়ি না, তারা অলরেডি জানছেন। কারণ পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, পৃথিবী বদলে গেছে। সো বদলে যাওয়া পৃথিবীতে তারাও বদলেছেন, তারাও এখন ভালো করছেন। শুধু তাদেরকে একটু টেকনিক্যালি এদিক সেদিক একটু জেনে নিতে হবে। আর আপনার কথাগুলো নিশ্চয়ই আমাদের ইউটিউবে থাকবে, তাদের জন্য একটা উম, উদাহরণ হবে, একটা জানার একটা পথ হবে। অনেক তারা উপকার পাবেন বলে আমি আশা করছি। আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের প্রশ্নে। আইটি শিল্পে ক্যারিয়ার শুরু করতে চাইলে শুরুতেই কি চাকরির আশা করা যায়? যদিও আপনি অনেক পয়েন্টস বলেছেন এর ভেতরে, তারপরেও আমি প্রশ্নটা করলাম আপনাকে। অবশ্যই আমি যেটা মনে করি যে এখন কিছু ব্যাপার সেটা হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি সবারই একটা গোল থাকে হচ্ছে ইভেনচুয়ালি ক্যারিয়ার বিল্ডিংয়ে। বাট আমি আরেকটা যেটা বলবো, যেমন ইয়াংদের কথা বললেন, এমনকি আমাদের এখানে নতুন যারা আসতেছে বা এখানে যারা আমরা আমাদের নতুন একটা ক্যারিয়ার বিল্ডিংয়ে ঢুকতে চাচ্ছি বা নিউ একটা ফিল্ডে ঢুকতে চাচ্ছি, সেক্ষেত্রে অনেক সময় আমরা হয়তোবা আমাদের মেইন গোলটাই হয়তো আমরা জব নিয়ে চিন্তা করি। বাট আমি মনে করি এখানে আমরা যদি মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করি, জব তো ডেফিনেটলি আমি মনে করি জবটা আসবে তখন যখন একজন স্কিল বিল্ড হবে। যার ফলে আমার যেটা মনে হয় আমাদের ফোকাসটা, এটা আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের জেনারেশনের কথাও যদি বলি, আমি মনে করি আমাদের আমাদের গোলটা হওয়া উচিত স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে। যে হ্যাঁ, এই 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 মুহূর্তে কি ধরনের স্কিল সেট লাগতেছে, আমরা হয়তো বা আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এর আমরা পাইথন শিখতে পারি, প্রোগ্রামিং এ আমরা হয়তো বা অ্যাজাইলের স্ক্রাম নিয়ে চিন্তা স্টাডি করতে পারি, বা কোনো একটা কোম্পানিতে জয়েন করতে পারি যাদেরকে সেই এনভায়রনমেন্টে যেতে পারবো আমি আমি এখানে। যার ফলে স্কিল বিল্ডিং, এবং স্কিল বিল্ডিং এর সাথে সাথে আমি আরেকটা কথা যেটা বলবো, যে আমরা প্রচুর চ্যালেঞ্জের ফেস যেটা করি, সেটা হচ্ছে কি যে একজনকে আসলে টেকনিক্যালি
স্কিল করাটা কিন্তু আম, খুব একটা জটিল কিছু না। একজন যদি সঠিকভাবে একটা টাইম ফ্রেম অনুযায়ী তারা যদি ইনস্টিটিউশন বলেন বা নিজেরাও যদি সেলফ স্টাডিও করে, আপনি এখন ইউডেমি আছে, ইউটিউব আছে, কোর্সেরা আছে, লিঙ্কডইন লার্নিং আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল অনলাইন। সুতরাং টেকনোলজিটা আসলে নট দ্য ডিফিকাল্ট পার্ট। আমি যেখানে দেখতেছি এখন নতুন প্রজন্মের জন্য যে চ্যালেঞ্জটা হচ্ছে, বা আমাদের দেশ থেকে যা আসছে অনেক ক্ষেত্রে তাদের যেখানে চ্যালেঞ্জটা হচ্ছে তাদের সফট স্কিলটা, তাদের ইন্টারভিউ স্কিলটা, কমিউনিকেশন স্কিলটা। এখন কমিউনিকেশন স্কিল মানে কিন্তু আমি এটা বলবো না যে মানে আমি কত ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতেছি দ্যাটস মাই কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের মধ্যে সেখানে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, সেখানে আই কন্ট্যাক্টের ব্যাপার আছে, সেখানে আপনি একটা ইন্টারভিউতে যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, এমনকি আপনি কিভাবে একজনের সাথে হ্যান্ডশেক করতেছেন, দিজ আর অল পার্ট অফ কমিউনিকেশন। যার ফলে সেই কনফিডেন্সটা বিল্ড করা। যেমন আমি মনে করি যে এখনকার আমাদের আমাদের ছেলে মেয়েদেরকে তাদের 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 তারা স্কুলে থাকা অবস্থা থেকে তাদেরকে আমাদের ডিবেট টিমে দেওয়া উচিত, তাদেরকে পাবলিক স্পিকিং এর দিকে আমাদের নজর দেওয়া উচিত। এমনকি তারা যদি কোনো নন প্রফিট বা লোকাল অর্গানাইজেশনে যেখানে তারা পার্টিসিপেট করতে পারে, সেখানে তারা তারা কিন্তু সেখানে আরো 10 জনের সাথে কথা বলতে তারা সেইভাবে বিল করতে পারবে। এবং আপনি যদি দেখেন যে হ্যাঁ এটা হয়তোবা খুব বড় কিছু কনসার্ন আমি বলবো না, বাট আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেকটাই এখন তারা অনেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। তারা তাদের আসলে কমিউনিকেশন ওইভাবে তারা করতেছে না। তারা হয়তো বা বাসায় বাসায় থাকলেও দেখা যাচ্ছে ভিডিও গেম বা কম্পিউটার এগুলো নিয়ে বেশি থাকতে। এদেরকে আমাদেরকে কিছুটা হলেও আম, সেই সোশ্যাল স্কিলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যেমন আপনি যদি একটা দেখেন যে প্যান্ডেমিক টাইমে আমাদের যে ব্যাপারটা হয়েছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম ছিল। কিন্তু আপনি দেখেন এখন লাস্ট 2 বছরে প্রচুর কোম্পানি, আপনাকে বড় লেভেলের কোম্পানি যদি আপনি হাইব্রিড অথবা ফুল টাইম তারা তাদের অফিসে ব্যাক করতে বলতেছে। অনেকেই কিন্তু এটা চ্যালেঞ্জ ফেস করতেছে। আমি জানি আমার এরকম স্টুডেন্ট লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স তারা আইটি সেক্টরে আছে, ওয়েল স্কিলড, হ্যাঁ তারা জানে সবকিছু, কিন্তু লাস্ট 4 ইয়ার্স তারা বাসায় থেকে কাজ করছে। এখন যখন তারা জব চেঞ্জ করতে যায় দেখতেছে যে হাইব্রিড আমাকে অফিসে যেতে হবে, এখন তারা কিন্তু স্কেয়ার্ড, রাইট? তো আমাদেরকে এই প্রতিটা যে এই ব্যাপারটা আমাদের আসলে ফ্যামিলিগতভাবেও দেখা উচিত এবং নিজেদেরও এটা চিন্তা করা উচিত যে হ্যাঁ আমরা যাতে নিজেদেরকে মানে এমন কোনোভাবে নিজেদেরকে বাউন্ডারি তৈরি না করি যে সেখান থেকে আমরা আর বের হতে পারতেছি না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার শেষের দিকে কথাটা আমারও মাথায় খুব হিট করলো, কারণ চোখের সামনেই তো আমরা দেখছি যে আমাদের নতুন জেনারেশন রুম বন্ধ করে কম্পিউটারে থাকে, ফেসবুকে থাকে এবং ওয়ার্ক ফ্রম হোম এটাতে থাকে। যার ফলে তাদের কমিউনিকেশন গ্যাপটা আমি বলবো উল্লেখযোগ্য হারে কম, হ্যাঁ। খুবই চোখে পড়ার মতো ভাবে কম। আমার ছেলেটা, আমি যখন এই দেশে এসেছি তার বয়স ছিল 10, সে এখন বড়। তা ছোট থেকেই তার এই যে কমিউনিকেশনের যে স্কিল এটা খুব ভালো ছিল, এখন পর্যন্ত আছে। কিন্তু এরপরে আমাদের যেসব ছেলেমেয়েরা আমাদের ফ্যামিলিতে, আমি দেখি যে আমার ছেলেটা যত ইজিলি সবার সাথে মিশতে পারে, ওরা পারে না। ওদের ভিতরে একটা ব্যারিয়ার, কারণ ওরা তো ঘরের ভিতর নিজেকে বন্দি করে রাখে। আমাদের সময় আমরা গার্লস গাইড করতাম, আমরা স্কাউটিং করতাম, মাঠে খেলতে যেতাম, আকাশে ঘুড়ি উড়াতাম, এর ভেতরেই কিন্তু আমরা অনেক কিছু শিখে যেতাম। কিন্তু আমাদের এই যত দিন আগাচ্ছে আমাদের ছেলেমেয়েরা কিন্তু এগুলো থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলেই তাদের ভিতরে একটা এই যে কমিউনিকেশন স্কিলটা কমে যাচ্ছে। এটা খুব অরিড হওয়ার মতো একটা জিনিস। তো আমি আশা করব তারা এ থেকে, যেহেতু সবাই তো চায় যদি কোম্পানিগুলো অফিসগুলো যদি ওইভাবে চেঞ্জ হয়, তাহলে আমাদের জেনারেশন পরের জেনারেশনও চেঞ্জ হতে বাধ্য। আমি বিশ্বাস করি সেটা। আমি অনেস্টলি আমি বলবো যে আমরা বাবা মাদেরও এখানে আসলে আমাদের নিজেদেরও সেই ভূমিকাটা পালন করতে হবে। তার হুম কারণ হুম। একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা অনেক সময়, আমি এরকম অনেক বাবা মার সাথে, এই দেশেরও অনেক বাবা মার সাথে যখন আমি কথা বলি, তাদের অনেকের কথা থেকেও আমার ছেলে তো স্কুলে ভালো করতেছে বা তারা তো ভালো আছে, হ্যাঁ তো তারা যদি বের না হয় বা তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে না যায় আমার কোনো প্রবলেম নাই। আমি মনে করি যে
এখন আমি আপনাকে অ্যাটলিস্ট যে এখনকার যে সিচুয়েশনটা, আমরা যখন এআই নিয়ে কথা বলতেছি, আমরা যখন নেক্সট 5 ইয়ার্স 10 ইয়ার্সের কথা চিন্তা করতেছি, আসলে অনেস্টলি আমরা জানি না যে আমাদের সামনে কি আসতেছে। যেমন প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু মনে করছি যে ওকে ওয়ার্ক ফ্রম হোম, সারা জীবনই আমাদের ওয়ার্ক ফ্রম হোম থাকবে। কিন্তু এখন এখন কিন্তু কোম্পানি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতেছে। এখন যেমন আমাদের মতো যারা একসময় কাজে যে আমরা কাজ করছি, আমরা কিন্তু ইজিলি সেই কালচারটাতে সেট হইতে পারতেছি। আমি এটা বলবো না যে তার মানে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের জন্য আম, তারা তাদের জন্য প্রবলেম। আমি তাদেরকে এটা বলবো যে এখন যদি অপরচুনিটি থাকে, এটা তাদের জন্য চ্যালেঞ্জিং হলেও তাদের উচিত হবে এই ধরনের জবে যাওয়া, যেখানে হয়তো বা তারা জবে যেতে পারতেছে। যার ফলে আমাদেরকে ফোর্সফুলি সেই স্কিল সেটটা বিল্ড করতে হবে, বিকজ আমরা জানি না ইন ফিউচারে আসলে এটা কি ধরনের চেঞ্জ আসতে পারে। আর আমার মনে হয় যে সকালে অফিসে যাওয়ার যে একটা আনন্দ, সেটা ওরা জানে না। হ্যাঁ, সকালে অফিসে যাওয়ার একটা আনন্দ আছে কিন্তু, ভোরবেলা উঠে অফিসে যাওয়া, একটা কফি নিয়ে গেল, তারপরে নিজের কোয়ার্কারদের সাথে দেখা হলো, হাই হ্যালো দিল, এটা যে একটা আনন্দ, এইটা হয়তো ওরা জানে না। যখন জানবে ওরাও নিশ্চয়ই চেঞ্জ হবে। তো অনেক কথা হলো, আমরা প্রায় শেষের দিকে। আর একটা প্রশ্ন করব, যদি আমার মনে হচ্ছে যে আহ, আমরা তো অনেক কথা বলেছি, তারপরে করি যদি এর ভেতর দিয়ে আবার কিছু আমি পেয়ে যাই আর কি, যেমন টেক ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের পরিবর্তন বা উন্নয়নের সাথে কিভাবে আমরা আপডেট থাকতে পারি। যদিও আমরা অনেক শুনেছি, তারপরে আবার প্রশ্নটা করলাম আরো কিছু জানার আশায়। অবশ্যই এটা অসাধারণ একটা কোয়েশ্চেন, এই কারণে যে আসলে আমি আম, আমি নিজেও যেহেতু আইটি ফিল্ডে লং টাইম, এবং এই মুহূর্তে পৃথিবীতে যে ধরনের চেঞ্জ আসতেছে, আমি শুধু টেকনোলজি ফিল্ডের কথাই দেখতেছি না, আমি এখানে আমি এমনকি আমি যখন হিস্টোরিয়ানদের কথা শুনতেছি বা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কথা শুনতেছি, যে আসলে যে ধরনের পলিটিক্যাল চেঞ্জ, যে ধরনের জব মার্কেটের চেঞ্জ এবং টেকনোলজির জন্য যে ধরনের চেঞ্জগুলো আসবে, এটা হবে। চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে গত 20 বছর 50 বছরে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের এই পৃথিবী যতটুকু চেঞ্জ হয়েছে, আগামী 5 বছরে দেখা যায় যে পুরো চেঞ্জটা আসতেছে। আপনি যদি এখন চিন্তা করে দেখেন, এখন 5 বছর পরে আমাদের হয়তো বা কাউকেই আর কখনো গাড়ি ড্রাইভ করতে হবে না, তার কারণ গাড়ি তখন অটোমেটিক্যালি ড্রাইভ হবে। হ্যাঁ, তা আমরা যদি চিন্তা করে দেখি, এখন আপনি যদি দেখেন যে আপনি একটা ব্যাপারে যদি রিসার্চ করতে চান, হ্যাঁ, আপনাকে কিন্তু 10টা বই পড়তে হচ্ছে না, এমনকি আপনাকে কিন্তু ওয়েবসাইটে যে 10টা গুগলও করতে হচ্ছে না। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারতেছেন, আপনি কো পাইলটকে জিজ্ঞেস করতে পারতেছেন, সে কিন্তু মিলিয়ন মিলিয়ন বিলিয়নস অফ ডেটা অ্যানালাইসিস করে আপনাকে সেই ইনফরমেশনগুলো দিচ্ছে। যার ফলে পৃথিবীটা অনেক ব্যাপকভাবে চেঞ্জ হবে, কর্মক্ষেত্রে ব্যাপকভাবে চেঞ্জ আসবে। তার কারণ সেই ক্ষেত্রে আমরা যদি বলি আইটি সেক্টরের চেয়ে, আমি মনে করি যে আমাদের যারা এখন আমরা যারা প্রফেশনে আছি, যেখানে হয়তো বা লেবার ইন্টেন্সিভ প্রফেশন, আপনি সেই ক্ষেত্রে আপনি যদি এখন দেখেন, আপনি যদি এখন একটা ম্যাকডোনাল্ডে যান বা স্টারবাকসে যান, আপনি সেখানে দেখবেন যে সেখানে কিন্তু সবকিছুই এখন আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, এবং ইন ফিউচারে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের অত এমপ্লয়িও লাগবে না, সেখানে দেখবে দেখা যাচ্ছে যে সবকিছুই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিসিশন হচ্ছে, অটোমেশন হচ্ছে। যার ফলে এই মুহূর্তে আমি সবচেয়ে প্রথম কথা যেটা মনে করি আমাদের সবার যেটা করা উচিত, সেটা হচ্ছে যে আমাদেরকে ওয়্যার থাকতে হবে, এবং অ্যাজ এ কমিউনিটি আমাদের এই ধরনের ওয়্যারনেস বিল্ড করতে হবে যে হ্যাঁ, চেঞ্জ ইজ কামিং। এখন চেঞ্জটা যখন আমাদের এখানে আসবে, তখন ব্যাপারটা সিচুয়েশনটা কি কি ধরনের হতে পারে, এবং সেই জন্য যে স্কিল সেটের ব্যাপার, হ্যাঁ, মানে আমাদের প্রবলেম আসার পরে আমরা প্রবলেমটা নিয়ে প্রবলেম সলভের করার চেষ্টা করব, আমি মনে করি দ্যাটস গোইং টু বি টু লেট। আমি মনে করি এখনই আমাদের সেই অ্যানালাইসিস হওয়া উচিত, আমাদের সে ধরনের এক্সপার্টদের এই ধরনের ডিরেকশন দেওয়া উচিত, এবং আমাদের কমিউনিটির লোকজনের এই ধরনের ওয়ারনেস বিল্ড করে আমাদের এখন থেকে প্রস্তুত হওয়া উচিত যে ওকে আমাকে কি ধরনের টেকনোলজি নিয়ে কাজ করতে হবে, আমার প্রফেশনে কিভাবে চেঞ্জ হতে হবে। এখন আমি যদি নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি ড্রাইভ করি, আমি যদি মনে করি যে আজকে 10 বছর পরেও আমি আমি সেম প্রফেশনে থাকতে পারবো, আমার মনে হয় দ্যাটস এ ভেরি চ্যালেঞ্জিং থিঙ্কিং। আমি যদি এখানে মনে করেন রিটেল ইন্ডাস্ট্রিতে থাকি, এবং আমি যদি মনে করি যে আজ থেকে 10 বছর পরেও আমার আমার রিটেল ইন্ডাস্ট্রিতে আমার জব থাকবে, দ্যাটস দ্যাটস এ চ্যালেঞ্জিং। এমনকি আমরা এমনকি আপনি যদি
যদি দেখেন সিকিউরিটি ফিল্ডে, হ্যাঁ, এখন যেভাবে সিকিউরিটি মার্কেটে যেভাবে নতুন নতুন প্রোডাক্টগুলো আসতেছে, দেখা যাবে যে তখন আমরা আমাদের আমাদের ট্রাফিক রিলেটেড যাবতীয় কিছু আমাদের ক্যামেরার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা হবে। যাক, আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কেটে যে চেঞ্জটা আসবে, সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা, সেটা হতেছে আজ থেকে 5 বছর 10 বছর পরে আমাদের কি ধরনের সিচুয়েশন তৈরি হবে। ইন এ ওয়ে, আমার অ্যানালাইসিস, আমার রিসার্চ বলে আমাদের এটা সম্বন্ধে আইডিয়া নাই। যার ফলে এখন যেটা কথা হচ্ছে, বড় বড় যারা এই মার্কেটে ইন্ডাস্ট্রির যারা লিডার, তারা যেটা বলতেছে, আমাদেরকে স্কিল সেট বিল্ড করতে হবে যেখানে আমরা আমাদের আমাদের মোর হিউম্যান লাইক স্কিল সেট বিল্ড করতে হবে। তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে হয়তো বা আমাদের কাজটা অটোমেটেড করতে পারবে, বাট হিউম্যানের যে আমাদের যে স্কিল সেট, আমাদেরকে যদি আমরা যদি আমাদের ক্রিয়েটিভিটির কথা বলি, আমরা যদি এখানে আমাদের ডিসিশন মেকিং এর কথা বলি, এখানে আমাদের যদি আমাদের এখানে লিডারশিপ নেতৃত্বের কথা বলি, এখানে যদি আমাদের একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করা, আপনি এটাকে এমপ্যাথি বলেন, অথবা সোসাইটিতে একজন আরেকজনকে সাপোর্ট করা, এই যে জিনিসগুলো, এটা হয়তো বা এআই তখন তখন দেখা যাবে যে এআই এর ক্ষেত্রে আমাদেরকে ওই জায়গার গ্যাপগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। যার ফলে আমাদেরকে মোর অ্যাডাপটিভ হইতে হবে। আমাদেরকে টেকনোলজি অবশ্যই আমি সাজেস্ট করব, যারা আইটি ফিল্ড আছে অবশ্যই তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্টাডি করবে, তারা অ্যাজাইল সম্বন্ধে ভালো আইডিয়া রাখবে। তারা নতুন যে টেকনোলজি, যেমন আমরা যদি ডাটা ইঞ্জিনিয়ারিং কথা বলি, বিকজ ইভেনচুয়ালি ডেটা ইঞ্জিনিয়ারিং তাই কিন্তু ডেটাগুলোকে প্রোভাইড করতেছে, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিশনগুলো নিচ্ছে। যার ফলে আমাদের উচিত হবে এই সব সেক্টরে আমাদেরকে নিজেদেরকে স্কিল বিল্ড করা। আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন যে জবের ক্ষেত্রে আমাদেরকে জব ফোকাস হওয়ার চেয়ে আমি মনে করি এই মুহূর্তে আমাদেরকে হয়তো বা স্কিল ফোকাসড হওয়া উচিত। যা এবং এরকম হওয়ার সম্ভাবনা বেশি যে আমাদের সেই স্কিলটাই একসময় আমাদের জন্য সাপোর্টিভ হবে, এবং একসময় আমাদেরকে নেক্সট স্টেপ যেটা আমরা নিতে চাই সেখানে আমরা যেতে পারবো। অনেক ধন্যবাদ। আপনার এই কথার ভিতরে বুঝলাম যে যত কিছুই আসুক টেকনোলজির উপরে আমাকে থাকতে হবে। আমি টেকনোলজির মাস্টার হব, টেকনোলজি আমার মাস্টার হবে না। টেকনোলজি আসবে, আমি তাকে চালাবো। আমার মানবিকতা থাকবে আমার সম্পদ, এবং টেকনোলজিকে আমি চালাবো, এবং আমার মানবিকতা দিয়ে আমার পৃথিবীর বাকি জায়গাগুলো আমি পূরণ করব। তো অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম সবাই আপনার কাছ থেকে উপকৃত হবে, কারণ এই জিনিসগুলো আমাদের সবারই জানতে হচ্ছে, সবারই। আমরা যারা বাইরে যাচ্ছি, কাজ করছি, তাদের সবারই কম বেশি জানতে হচ্ছে। কেউ বাদ নাই, যারাই আমরা কাজ করি বা ঘরে থাকি, যেটাই করি, যেটার ভেতর দিয়ে যায়, এই টেকনোলজি আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, এবং আমাদেরকেও টেকনোলজিকে ছুঁয়ে যেতে হবে, টেকনোলজিকে জানতে হবে। তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের মানবিকতা থাকবে, আমাদের টেকনোলজিও থাকবে, দুটো নিয়েই আমাদের পৃথিবী সুন্দর হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষের দিকে এতক্ষণ আমরা যেসব জরুরি আলাপ করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের আজকের এই অতিথিকে নিয়ে আমরা আবারও বসবো, নিশ্চয়ই বসবো, আমাদেরকে বসতে হবে। তো আমাদের আজকের এই অনুষ্ঠান আলোকিত করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদেরকে। অনুষ্ঠানের আহ, দর্শকদের উদ্দেশ্য কি আপনি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমি আম, যেটা এটা নিয়ে অলরেডি বেশ কিছুবার কথা হলো, সেটা হচ্ছে যে আসলে আমি মনে করি যে আমরা এখন যে টাইম ফ্রেমটাতে আছি, দিস ইজ এ ভেরি এক্সাইটিং টাইম ফ্রেম। আমি জানি আমাদের মধ্যে জব নিয়ে হতাশা হচ্ছে, আমাদের অনেক কিছু নিয়ে আমরা এটা নিয়ে চিন্তিত, আমরা বাবা মারা চিন্তিত, আমরা যারা কেরিয়ার ফোকাস করতেছি তারা চিন্তিত। বাট আমি মনে করি যে এটা একটা মানে খুবই ইন্টারেস্টিং টাইম ফ্রেম, যেখানে আমরা সবাই এক্সাইটেড হওয়া উচিত যে এই সময়টাতে আমরা এই পৃথিবীতে আছি। তার কারণ এখন পৃথিবী
পৃথিবীতে একটা নতুন বিপ্লব আসতেছে। আপনি যদি দেখেন যে সেই 1970-তে যখন ইন্টারনেটের বিপ্লব আসে, হ্যাঁ, তারপরে আপনার 90s-এর দিকে আমাদের সফটওয়্যার বা সোশ্যাল মিডিয়ার বিপ্লব আসে, এখন আমরা আর্টিফিশিয়াল এই বিপ্লবের দিকে আসতেছি। এবং যখনই যে কোনো বিপ্লব আসে তখন কিন্তু আসলে নতুন অপরচুনিটি তৈরি হয়। হ্যাঁ, তখন হয়তো বা আমাদেরকে চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়, আমাদেরকে অনেকটা স্ট্রেসফুল বা আমরা আনসার্টেনিটির ভিতরে যেতে হয়। বাট এই টাইমটাতে আমি সবাইকে যেটা বলবো যে হ্যাঁ, আমরা হয়তো বা এখন জব মার্কেটের চ্যালেঞ্জ ফেস করতেছি, আমাদের ইয়াং জেনারেশন হয়তো বা ইন্টারভিউতে যাচ্ছে, তারা জব পাচ্ছে না। এইটাকে আমি মনে করি যে এই টাইমটাকে, এই হতাশাটাকে আমাদেরকে আরো বেশি এনার্জি হিসেবে এটাকে ট্রান্সফর্ম করা উচিত। এই সময় আমাদেরকে আরো স্কিল বিল্ড করার দিকে নজর দেওয়া উচিত। আমাদেরকে নতুন টেকনোলজি বলেন, আমাদেরকে সফট স্কিল বলেন, সেখানে আমরা 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 আমাদের লিডারশিপ, আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে আমরা কাজ করতে পারি। এইটা হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে তৈরি করার সময়। তার কারণ হচ্ছে যখন এই বিপ্লবটা যখন পুরোপুরি শুরু হবে, তখন কোয়েশ্চেন হচ্ছে তখন আমরা সেইটার জন্য রেডি থাকবো কিনা, সেই অপরচুনিটিটাকে নেওয়ার জন্য। আমি মনে করি সেই দিকে আমাদের ফোকাস দেওয়া উচিত। এবং ফরিদা আপা, আপনি খুব সুন্দরভাবে আমার অনেক কথাগুলোকে সামারাইজ করছেন, খুবই সুন্দরভাবে। তো এটাই আমি বলবো যে আমরা আমাদেরকে আম, হতাশ হওয়ার কিছু নাই। আমি মনে করি আমাদের জন্য অনেক ভালো টাইম আসতেছে, বাট এই সময়টাকে যাতে আমরা সবাই কাজে লাগাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আহ, এতক্ষণ শুনলেন আমাদের অতিথি চমৎকারভাবে আপনাদের উদ্দেশ্যে বলল। আমি জানি আপনাদের থেকে অবশ্যই উপকৃত হবেন। তো দর্শক, আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।